বাবা যদি মুসলমান হয়ে থাকে, আপনার পূর্বপুরুষ যদি মুসলমান হয়ে থাকে, তাহলে এটা ইমানি দায়িত্ব ইসলামকে অনুসরণ করা, ইসলাম ফলো করা, ইসলামকে কায়েম করা। বাংলার মাটিতে ইসলামকে কায়েম রাখতে হবে। মুসলমানের দেশ অনেক করেছে, 54 বছর আমরা সেপারেট হয়েছি শুধু পাকিস্তান থেকে। একটা পতাকা পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি, প্রকৃত অর্থে স্বাধীনতা আমরা পাইনি। আমাদের এই জুলাই যোদ্ধারা, দুলের বাচ্চারা রক্ত দিয়ে বন্ধুত্ব বরণ করে আমরা আধিপত্য, ভারতীয় আধিপত্যবাদকে দূর করেছি, হাসিনা ফ্যাসিস্টকে দূর করেছি। তারা চাচ্ছে পুনরায় আবার বসতে দেওয়া যাবে না। প্রতিটা জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, অলিগলিতে, গ্রামগঞ্জে, সব জায়গায় আমরা সতর্ক থাকব। আমরা সবাই সতর্ক থাকব। আমাদের সবাইকে নজর রাখতে হবে ভারতীয় আধিপত্যবাদের দোসর যারা, তারা যেন আর আমাদেরকে তাদের উদ্দেশ্য কায়েম করতে না পারে। আর যে সকল মিডিয়ারা আবার দুষ্টামি শুরু করতে চাচ্ছেন, সাবধান হয়ে যান, তাদেরকে আইনের আওতায় আনা হবে। গত 16 বছর ডেইলি স্টার এবং প্রথম আলো যে অপরাধ করেছে, গুম খুনের সাথে জড়িত ছিল তারা, জুলাই হত্যার সাথে জড়িত ছিল তারা, হাসিনাকে প্রমোট করেছে, তার চেয়েও বেশি তারা ভারতের সেবা করেছে। তাদেরকে কেন আইনের আওতায় আনা হয় নাই? আইনের আনতে হবে। আপনি জুলাই যোদ্ধাদের হাজির হত্যাকারীকে না ধরে উল্টা সাধারণ ছাত্র জনতা, আলেম ওলামাদেরকে আবার ধরা শুরু করেছেন ফলস কেস দিয়ে। তাদেরকে মুক্ত করে দিতে হবে অবিলম্বে, বিনা শর্তে। আর কোন ভারতীয় আধিপত্যবাদ চাই না। সবাই সজাগ থাকুন, সবাই চোখ কান খোলা রাখুন। আমরা কোনো কিছু বরদাস্ত করব না এই মাটিতে, ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদ জনতা, আপনারা জানেন এই প্রথম আলোর ডেইলি স্টার বিগত 15 বছর যাবৎ তারা যেই সাংবাদিকতাগুলো করেছে, তারা বিএনপির বিরুদ্ধে, তারেক রহমান, খালেদা জিয়ার বিরুদ্ধে শত শত নিউজ করেছে। এই মতিউর রহমান সে বলেছিল যে তারেকের দুর্নীতির বিচার করতে হবে। তারা আলফিনের মধ্যে লিখেছিল তারেক তেলের মধ্যে ডুবে যাচ্ছে। এই নিকৃষ্ট প্রথম আলো ডেইলি স্টার আজকে সেই তারেক রহমান বিএনপির দালালি করা শুরু করেছে। বিএনপিকে বুঝতে হবে এই প্রথম আলো ডেইলি স্টার যদি কারো বন্ধু হয়, তার ধ্বংসের জন্য আর কিছুর প্রয়োজন নাই। সংগ্রামী তাওহীদ জনতা, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আসছেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে কবি নজরুলের ভাষায় বলতে চাই, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাদির খনিদের ধরার কোন মুরদ এই ইন্টারিমের নাই। নিরীহ আলেম ওলামা এবং তাওহীদি জনতাকে গ্রেফতারের নাটক সাজানো শুরু করেছে ইতোমধ্যেই। আমরা বাংলাদেশ সরকার, ইন্টারিম এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা আইন উপদেষ্টা এবং বাংলাদেশ প্রশাসনকে বলতে চাই, আপনারা মাজলুমের বদদুয়াকে ভয় করেন। হাদিসে আসছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম। একই সাথে আপনাদেরকে মহান আল্লাহ তাআলার কোরআনের নির্দেশনা শোনায়া দিতে চাই, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমরা যা কিছু আজ করছে, আমার আল্লাহ তার সম্পর্কে অনবগত নন। এই বাংলাদেশ প্রশাসনকে আমরা আরো বলতে চাই, আপনারা আপনাদের কর্মফলকে ভয় করুন। হাসিনা 2010 সাল পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল। 2013 সালে এবং তার পরবর্তী সময়ে যুদ্ধ অপরাধীর নামে নাটক সাজিয়ে অনেক নিরীহ প্রাণকে হত্যা করেছিল। সালাউদ্দিন কাদের সুস্পষ্ট ভাষায় বলেছিলেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাকি থাকুক, একদিন এখানে শেখ হাসিনারও বিচার হবে। 24 পরবর্তী বাংলাদেশে আমরা সুস্পষ্ট দেখেছি একই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার ফাঁসির নির্দেশ দিয়েছে। 24 পরবর্তী সময়ে আমরা বলতে চাই, এদেশে মুজিববাদ কখনোই টিকবে না। সুতরাং মুজিবের 74-এর যে ডিটেনশন আইনকে প্রয়োগ করে নিরীহ নিরপরাধ একজন আলেম এবং আতাউর রহমান বিক্রমপুরের মতন জুলাই যোদ্ধাকে গ্রেফতার করা হয়েছে,
আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদের এই আইন প্রয়োগ নিঃসন্দেহে পূর্বের সেই ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করছে। এই আপামর ইসলাম জনতা সেই পূর্বের ফ্যাসিজমকে আর ধরে রাখতে দিবে না। আপনাদের বিরুদ্ধে ফুসলে উঠবে এই তাওহীদি জনতা। সুতরাং নিজেদের কর্মফলকে ভয় করুন। আবারও বলছি, আপনারা আল্লাহকে ভয় করুন এবং নিজেদের কর্মফলকে ভয় করুন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এই বলেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য ইনকার ও মুক্তি আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মুফতি আল আমিন সাকি। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন 24 পরবর্তী দেশে নতুন করে এদেশে হাজারো মা তার সন্তানকে হারিয়েছেন নতুন করে ফ্যাসিবাদ আনয়ন করার জন্য নয়। এদেশের ইন্টারিমকে স্পষ্ট প্রশ্ন করছি, উসমান হাদির খুনিকে এখনো না ধরে যারা উসমান হাদির খুনিকে ধরার জন্য বলছেন, সেই আতাউর রহমান বিক্রমকে কেন গ্রেফতার করা হলো? কোন আইনে, কোন বৈধতায় এই আতাউর রহমান বিক্রমকে গ্রেফতার করা হলো? এই জবাব এই ইন্টারিমকে দিতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই আতাউর রহমান বিক্রমপুরে ছিলেন জুলাইয়ের অগ্রগামী সৈনিক। এই ইন্টারিম এই জুলাইয়ের অগ্রগামী সৈনিককে গ্রেফতার করে তারা এই জুলাইয়ের সাথে গ্রেফতারি করেছে। তারা এই আতাউর রহমান বিক্রমপুরীদেরকে গ্রেফতার করে তারা যারা এই জুলাই শহীদ করেছেন, শহীদ হয়েছেন, সেই শহীদদের সাথে গ্রেফতারি করেছে। আমরা এই জুলাই পরবর্তী সময়ে নতুন করে ফ্যাসিবাদ যারা আনয়ন করতে চায় তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আমরা জুলাই রহমান বিক্রমপুরী সহ তাদেরকে কোন বিনা কারণে, বিনা নোটিশে, বিনা অন্যায় গ্রেফতার করা হয়েছে। অনতি বিলম্বে কাল ক্ষেপণ না করে তাদেরকে মুক্তি দিতে হবে, তাদেরকে মুক্তি দিতে হবে, তাদেরকে মুক্তি দিতে হবে। অন্যথায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবারও গর্জন উঠাবে এদেশের জনতা, এদেশের মুসলমানরা, এদেশের শিক্ষাবিদরা, এদেশের ব্যবসায়ী। দেশপ্রেমিক মজলুম কর্নেল হাসিনুর রহমান, কর্নেল হাসিনুর রহমান। আল্লাহু আকবার। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। গোলামি না আজাদি, আজাদি আজাদি। ক্ষমতা না জনতা, জনতা জনতা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশি, একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। আমাদের গর্ব আছে, অহংকার আছে, থাকার কথা। ভারতের কাছে নাই। আমাদের দেশের বড় সমস্যা হল সুশীল, আর তার কর্ণধার হল এই প্রথম আলো, ডেইলি স্টার। এনারা নিজেদেরকে কি মনে করেন জানি না। এনারা মনে করেন দাড়ি টুপি নীতি সম্প্রদায়ের। পরিষ্কার বোঝাই দিতে হবে, আমাদের হাদি মাওলানা ভাষা নেই, এরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। আমাদের গর্বের, আমাদের বিডিআর কমিশনের একজন জেনারেল ছিলেন, জেনারেল ফজলু, যে কমিশনের প্রধান ছিলেন, ইনিও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। তো ছোট করে দেখার কিছু নাই। দেখলে তো বিপ্লব হয়, এই বড় লোক আরামে থাকা লোকজন বিপ্লব করেন না, যুদ্ধ করেন না। আপনি দেখেন, একটা জুলাই বিপ্লবে কোন নেতাদের নাম নাই, তার ছেলেদের নাম নাই। আছে যাত্রাবাড়ির মাতার ছাত্রদের, আছে আমজনতা, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, সবার ৭১টাও ছিল তেমন। সুতরাং আমরা নিজেদেরকে ছোট মনে করব না। প্রথম আলো যদি বাড়াবাড়ি করে, প্রথম আলো নিঃশেষ হয়ে যাবে। প্রথম আলোকে পড়বে না, আমরা পড়া বন্ধ করে দেব। আমরা ৯০ দেশের ৯০ মুসলমান, আমরা তাও বলি শান্তপ্রিয়, শান্তভাবে থাকবো। আমরা অন্য ধর্মকে সম্মান করি এবং কাছে রাখি, কোন রকম বিভেদ করি না। আমাদেরকে উস্কানি দিচ্ছে যাতে আমরা কিছুটা করি। আরে ভাই, আগুন লাগালো ঠিক আছে, কে লাগাইলো বলেন না। আপনার ওখানে তো ভিডিও ক্যামেরা থাকার কথা,
আপনার এখন ফায়ার এক্সটিংগুইশার থাকার কথা, সেগুলি কোথায়? আপনার ডিউটি কোথায়? আপনারা নিজেকে নিয়ে নিরাপদ রাখেন নাই। এখন আপনি 74 ধারা ব্যবহার করতেছেন আনন্দের বিরুদ্ধে। খুব সহজ টার্গেট। আমি মনে করি আমরা সকল আবেদন যদি এক হই, ওই সুযোগ সব পাওয়া যাবে। এক হওয়ার কথা নয়, আমাদের সময় এখন এক হওয়ার। 54 বছর অনেক ছাড় দিয়েছে এই সুশীলদের উপর ভরসা করে। এরা দেশটাকে বিক্রি করছে, টাকা পাচার করে বিদেশে বাড়িঘর বানাইছে, আমাদের কিছুই করে নাই। ডক্টর ইউনূসের উপর আশা ছিল উনি কিছু করবেন, একমাত্র ওনার সাথে আদিল ভাই আছে, আর কেউ নাই, সব বাটপার। কোন লজ্জা লাগে এরা যখন কোন চাঁদাবাজি বা কোন অনৈতিক কাজ করে? আশা ছিল এরা 24 ঘন্টা কাজ করবে, সপ্তাহে 7 দিন কাজ করবে, কিছুই করে নাই, কোন সংস্কার করে নাই। যে আগের মতোই নির্বাচন হয়, আপনারা আনছেন কেন? আমরা আগের মতো নির্বাচন হচ্ছি, তবে লজ্জার বিষয় হলো আপনি আবার হুজুরদের ধরতেছেন। এইটা মনেও কাম্য না। এর ধর্মীয় নেতা জনগণকে দিক নির্দেশনা দেয়। আমি মনে করি ফেসিবাদ শেষ হয় নাই, আমাদের আবার সংগঠিত হতে হবে। আমাদের সময় বেঁধে দিতে হবে সরকারকে। আপনি যদি না ছাড়েন, আপনার আসলে আপনি থাকতে পারবেন না। আমরা আবার শাহবাগ দখল করব, আমরা সম্পূর্ণ এলাকা দখল করে অকেজ করে দিবে সরকারকে। সকল বিদেশিদের বলবো, দেখেন এরা জালিম, ফেটিস এখনো যায় নাই, আমাদেরকে নিপীড়ন করতেছে। এই ফেসিবাদ চলতে পারে না। ফেসিবাদের জন্য আন্দোলন উচিত ছিল বিপ্লবী সরকার করার, সরকার ব্যর্থ হয়েছে। এবার যদি হয় কিছু, বিপ্লবী সরকার হবে, সব কটাকে প্রকাশ্যে জোরানো হবে, কোনো ছাড় দেব না। বাংলাদেশে ভারতে যারা থাকবে না, ভারত প্রেম বাংলাদেশে চলবে না, আগামী রাজনীতি ভারতের হবে না। আমি আমার সক্রিয়তা নিয়ে চলবো, বন্ধুত্ব করবো আরব দেশের সাথে, পাকিস্তান, চীন, ইরানের সাথে। আমরা সামরিকভাবে শক্তিশালী হব, দেখি আমাদের যে কারা শক্তিশালী। আমাদের গর্ব, আমরা মারা গেলে শহীদ, এইটাই সবার ভয়। এই মর্যাদা আল্লাহ আমাদের দিছে, আমরা চেষ্টা করবো, আমরা সবাই হাজির হব, ইনশাআল্লাহ আমরা বিজয় হবে। এই সরকার বাধ্য হবে, বাধ্য করা হবে। বাংলাদেশ দীর্ঘদেবী হোক, হাজির উপর চেতনা নিয়ে আমরা বেঁচে থাকি। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ওলামা জোট ঐক্য পরিষদের প্রেসিডেন্ট মেম্বার, কেন্দ্রীয় সদস্য মুফতি নাজমুল হক সাকিব হাফিজাহুল্লাহ। الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء. সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা জানি আজকে এই উদ্দেশ্য এবং দাবিকে সামনে নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা একটা উন্মুক্ত স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম জুলাই অভ্যুত্থানের রক্ত যাদের হাতে লেগে আছে, এই বাংলার জমিনে তাদের বিচার আমরা দেখতে চেয়েছিলাম। আমরা দেখতে চেয়েছিলাম যাদের ন্যারেটিভ তৈরি করা, যাদের বয়ানে জুলাই অভ্যুত্থানের আগে দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদী সরকার মানুষকে না মানুষ বানিয়েছে, বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেম তাদের বিচার করবে, এটা আমরা দেখতে চেয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে জুলাই অভ্যুত্থান পরবর্তী 1 বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরেও বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেম ওই দোষী ব্যক্তিদের এবং দোষী সংস্থাগুলোর কোনো বিচার করতে পারে নাই, যার ফলে মানুষের ক্ষোভ, জনমানুষের আক্রোশ, জনমানুষ দমন করতে না পেরে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি মনে করি এই দুর্ঘটনার পেছনে যতটা না দায় জনসাধারণের, এর চেয়ে বড় দায় বর্তমান সরকারের। তারা কেন ফ্যাসিবাদীর দোসর এই মিডিয়া হাউস। বড় মজার কথা, মাহফুজ আনাম সাহেব তিনি মিডিয়ায় এসে সরি বলেছেন। লক্ষ লক্ষ মানুষকে না মানুষ বানিয়ে, হাজার হাজার মানুষকে গুম খুনের বয়ান তৈরি করে
মিডিয়ার সামনে সরি বলেছেন। আমি তো ওবায়দুল কাদের সাহেবের মতো বলতে চাই, সরি বললেই কি সবকিছু শেষ হয়ে যায়? যদি ধরেও নেই, যাদের কাছকে গ্রেফতার করা হয়েছে দাড়ি টুপি বেছে বেছে নিরীহ আলেম ওলামা এবং ইসলামপন্থীদেরকে, তারা এই কাজের সাথে সম্পৃক্ত ছিল না, যদি আমরা ধরেও নেই তারা সম্পৃক্ত ছিল, তাহলে আমরা বলতে চাই আমাদের ভাইরাও বাইরে এসে সরি বলবে, তাদেরকে ছেড়ে দেন। আমাদের ভাইরাও বাইরে এসে সরি বলুক, আপনারা ছেড়ে দেন। মাহফুজ আনাম সাহেব সরি বললে সেই সরি গ্রহণযোগ্য, আমাদের ভাইদের সরি কেন গ্রহণযোগ্য হবে না? এজন্যই উন্মুক্ত স্বাধীন বাংলাদেশে আমরা বাংলাদেশপন্থী মিডিয়া দেখতে চাই, দিল্লি, ওয়াশিংটন কিংবা বিদেশপন্থী কোন মিডিয়া আমরা দেখতে চাই না। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশপন্থী মিডিয়ার গায়ে হাত তোলার এবং সেগুলোকে বন্ধ করার প্রচেষ্টা চলছে। আমরা জানি আমাদেরকে উত্তেজিত করার চেষ্টা করা হয়, আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করা হয়, বিভিন্ন সময় আমাদেরকে উস্কানি দেওয়া হয়, যাতে আমরা রাজপথে নেমে আসি আর এই সুযোগে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে তারা। আমরা এবার অসচেতন হব না। আমরা বলে দিতে চাই, যারা এখন বাংলাদেশের ইসলামপন্থী নিরীহ আলেম ওলামাদেরকে বিনা কারণে গ্রেফতার করছে, এরা প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দালাল। এরা চায় বাংলাদেশ অশান্ত হয়ে যাক, নির্বাচন বানচাল হয়ে যাক। এজন্য আমি আমাদের পক্ষ থেকে, ওলামা জনতা ঐক্য পরিষদের পক্ষ থেকে এই সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তিকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমি দাবি জানাচ্ছি আমাদের ভাইদেরকে অচিরেই অবিলম্বে মুক্তি দিয়ে দেওয়া হোক। আসসালামু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদ জনতা এ পর্যায়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মুভমেন্ট ফর প্যালেস্টাইন বাংলাদেশের কোঅর্ডিনেটর মোহাম্মদ হারুনুর রশিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামাবৃন্দ, আমার সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করুন। আমি 1 মিনিটের মধ্যে বক্তব্যটা শেষ করব। সাল 1991 কি 92, তখন আমরা কিছু সামরিক বাহিনীর অফিসার পেয়েছিলাম। তারা কারা? তারা ছিল কর্নেল রশিদ। তারা কারা? তারা ছিল কর্নেল শাহরিয়ার রশিদ খান। এরকম 8-10 জন সামরিক অফিসারকে নিয়ে তারপরে এই যে মসজিদে আমি দাঁড়িয়ে আছি, খতমে নবুয়ত আন্দোলনের ওবায়দুল হক সাহেব ছিলেন এই বাইতুল মুকাররমের খতিব, সাথে ছিল আমাদের মুফতি ফজলুল হক আমিনী। এখন যারা নতুন প্রজন্ম হয়তো চেষ্টা জানেন না, যারা পুরান প্রজন্ম অবসর নেন, তার সাথে ছিলেন আল্লামা আজিজুল হক মোহাম্মদপুরের। আমরা আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের রক্তচক্ষু উপেক্ষা করে এই আলেম সমাজ সেদিনকে আমরা তাসলিমা নাসরিনকে বাংলা থেকে বিতরণ করতে পেরেছি। তাহলে আজকে আমরা আবার সেই রকমই আমাদের সাথে জেনারেল মাহবুব ভাইকে পেয়েছি, আমাদের সাথে কর্নেল হাসিন ভাইকে পেয়েছি, আমাদের সাথে কর্নেল ফেরদৌস আজিজকে পেয়েছি, আরো মনে পেয়েছি। ওই আদর্শে, ওই ইমানি শক্তিতে আমরা আবার আলেমরা এই দেশে বিজয় হব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। সংগ্রামী তৌহিদ জনতা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের সামনে যিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আমরা জানি আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর কারণে বহিঃশত্রু দেশে চোখ তুলতে পারে না। এই সেনাবাহিনীর মধ্যকার দেশপ্রেমিক ইমানদার যারা আছে এবং তাদের সাথে জনতার ঐক্যবদ্ধ শক্তি এই দেশ থেকে ফ্যাসিবাদকে নির্মূল করেছে। এর পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মেজর জেনারেল মাহবুবুল আলম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার পূর্ববর্তী যতজন বক্তা যা বলে গেছেন তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি এবং সেই জন্য আমি সেই বক্তব্যগুলা আবার পুনরাবৃত্তি করতে চাই না সময়ের অভাবে। আমি আপনাদের কাছে যে জিনিসটা বলতে চাচ্ছি, গত 17 বছরে যে নাটক শুরু হয়েছিল আলেম ওলামাদেরকে জঙ্গি বানিয়ে এবং এই কয়েকটা পত্রিকার ন্যারেটিভের উপরে ভিত্তি করে তাদেরকে জঙ্গি বানিয়ে কাউকে গুম করা হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে এবং কাউকে আজীবন ধরে কারাগারে রাখা হয়েছে। ইভেন রিসেন্টলি একজন দুইজন আলেমকে যখন হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে তখন তাকে কারাগারের গেট থেকে আবার ATU তাকে উঠিয়ে নিয়ে চলে গেছে এবং নতুন করে মামলা দেওয়া হচ্ছে। তার মানে কি? তার মানে কি আমরা আবার সেই 15 বছরের 16 বছরের পুনরাবৃত্তি দেখতে চাই? অবশ্যই না। এবং এই 2000 মানুষের রক্তের উপর দিয়ে আমরা কখনো আবার সেই পুরনো সময় আমরা ফেরত পেতে চাই না। এই পর্যায়ে আমি বাংলাদেশের বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই। আমি জানি তার সঙ্গে আমার খুব বেশি সময় নিয়ে কথাবার্তা বলা যায় না, বিকজ তিনি ব্যস্ত থাকেন। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনি এবং আমি দুইজনেই পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একসঙ্গে যুদ্ধ করেছিলাম। সেখানে আমি আপনার সাহস, সততা, দেশপ্রেম, ইসলামের প্রতি আপনার যে অনুগ্রহ, আপনার যে ভালোবাসা, সেটা আমি দেখেছিলাম। এরপরেও আপনি যখন DGBGR ছিলেন তখন আপনি ভারতে গিয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে যে সাহসী বক্তব্য রেখেছিলেন সেগুলিও আমরা জানি। কিন্তু এখন আপনি কোন চক্রের মধ্যে আবদ্ধ হয়ে গেছেন যেখানে আপনার সেই পুরনো সাহসিকতা, সেই পুরনো ঈমান, পুরনো দেশপ্রেম কোথায় গেল? আপনি কি কোন একটি চক্রের মধ্যে আবদ্ধ হয়ে গেছেন? আপনাকে চিন্তা করতে হবে যে আপনাকে আগামীকাল পরশু আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সকল মুসলমানকে আখিরাতের ব্যাপারে চিন্তা করতে হবে। তারা যদি জুলুমকারী হয় এবং মজলুমের যে শেকায়েত, সেই শেকায়েতের সামনে তাকে দাঁড়াতে হবে এবং সেখানে আপনার জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই পাবেন না। অতএব আপনাদের আমাদের বয়স শেষের দিকে এসছে, আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছি। সেই সময় আপনি এই চক্রের সঙ্গে আবদ্ধ হয়ে যাবেন না। আমি আপনাকে ফাইনালি আপনাকে একটা সতর্কীকরণ বক্তব্য দিলাম, আপনি এটা মনে রাখবেন। এবং আপনি কোরআনের সূরা আনকাবুত পড়েন। সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন তাদের ঘর সমূহ এই মাকড়সার জালের মতনই ভঙ্গুর এবং দুর্বল। আপনি সেই দুর্বল এবং ভঙ্গুর ঘরের ছায়ার মধ্যে আসবেন না। আমি আপনার কাছ থেকে এবং আপনার মাধ্যমে বাকি যারা আছে, আমি জানি সরকারের মধ্যে ভারতপন্থী লোক আছে এবং কিছু দেশপ্রেমিক লোকও আছে। আমি তাদেরকে বলতে চাই, আপনারা মাথা উঁচু করে দাঁড়ান, আপনারা দেশকে রক্ষা করেন, আপনারা ইসলামকে রক্ষা করেন, আমাদের আজাদিকে রক্ষা করেন। আমরা যাতে আবার ভারতের করদ রাজ্য শিখে পরিণত না হই, সেখান থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। ফাইনালি আমি আপনাদেরকে আরেকটা কথা বলে যেতে চাই, সেটা হলো যে আপনাদের মধ্যে ইসলামিক লেবাস পরা বিদেশিদের এজেন্ট ঢুকে যাবে। তারা আপনাদেরকে দিয়ে কাজ করবে, আপনারা টেরও পাবেন না যে কিভাবে আপনাদেরকে দিয়ে আপনাদের দেশের বিরুদ্ধে তারা কাজ করাবে। অতএব এদের ব্যাপারে আপনাদেরকে সবাইকে আমি খুব সাবধান থাকতে বলছি এবং কখনোই আপনারা কোনো উচ্ছৃঙ্খল কাজ করতে যাবেন না, যেটা পরবর্তীতে আমাদের যে গোল, আমাদের যে এইম, আমাদের যে লক্ষ্য, এই লক্ষ্য থেকে বিচ্যুত করে ফেলে। এবং যে সমস্ত মিডিয়া যারা কলম ধরে তারা অত্যন্ত অত্যন্ত বড় শত্রু। আপনারা জেনে থাকবেন যে
মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব লোকদেরকে হত্যা করার আদেশ দিয়েছিলেন যাদের হাতে কলম ছিল ইসলামের বিরুদ্ধে। অতএব আপনারা এই যারা কলমধারী বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে আপনারা পরিত্যাগ করেন। তাদের বিক্রি যদি না হয় এই সমস্ত পত্রিকাগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অতএব আপনারা এই দিকে কৌশল অবলম্বন করবেন, কারো ফাঁদে পা দিবেন নাই আল্লাহর ওয়াস্তে। সবাইকে আবার সংগ্রামী সালাম। সামনে আমাদের কঠিন সময় অপেক্ষা করছে, তার জন্য আপনারা শারীরিক, মানসিক এবং ইমানি শক্তিতে বলিয়ান হয়ে থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে সালাম, আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সংগ্রামী তাওহীদ, এই পর্যায়ে আমাদের সামনে সর্বশেষ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইসহাক হাফিজাহুল্লাহ। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল না। আমরা যে বিষয় নিয়ে দাঁড়িয়েছি আমাদের জন্য অত্যন্ত দুঃখের। আমরা সেই বিষয় নিয়ে আবারও আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে। কথা ছিল, জেলে যাবার কথা ছিল মাহফুজা নামের, জেলে যাবার কথা ছিল মতিউর রহমানের, কিন্তু জেলে নেওয়া হয়েছে জুলাই আগস্টে রাজপথে রক্ত দেওয়া দাড়ি টুপি ইসলামপন্থী জনতাকে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যেই নতুন সরকার ক্ষমতায় এসেছে এই দেশের আলেম ওলামা দাড়ি টুপিওয়ালা ছাত্র জনতা সেদিন 5 আগস্টের বিপ্লবে যাত্রাবাড়ি সহ ঢাকার বিভিন্ন পয়েন্টে, বাংলাদেশের বিভিন্ন জেলায় তারা রাজপথে নেমে এসেছিল, নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বলেই আজকে আপনারা ক্ষমতা ভোগ করছেন। সেই ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের, জুলাই বিপ্লবের স্পিরিটের বিরুদ্ধে আপনারা বেইমানি করছেন। আমরা এই মিডিয়া গোষ্ঠীকে আমরা চিনি। আমার মনে পড়ে বেশ কিছুদিন আগে এই মতিউর রহমান বাইতুল মুকাররমের মরহুম খতিব হযরত আল্লামা ওবায়দুল হক সাহেবের সামনে করজোড়ে সেদিন ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল। সেদিন কি অপরাধ সে করেছিল? সে ইসলামের ব্যঙ্গচিত্র করেছিল, আমাদের নবীর শানে বেয়াদবি করেছিল। এইভাবে তারা আমাদের সমাজে মিডিয়ার মাধ্যমে সূক্ষ্মভাবে ইসলামের বিরুদ্ধে, ইসলামী তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে সূক্ষ্মভাবে তারা অপপ্রচার চালায় সুযোগ পেলেই। এখনো তারা ঘাপটি মেরে বসে আছে। তাদের বিরুদ্ধে যেহেতু ব্যবস্থা নেওয়া হয় নাই, তারা মনে করছে তারা 5 আগস্টের পূর্ববর্তী বাংলাদেশে বসবাস করছে। আমরা তাদেরকে সহ তাদের আশ্রয়দাতাদেরকে বলতে চাই, শহীদ আবু সাইদ মুগ্ধের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশ আমরা অর্জন করেছি, এখনো পর্যন্ত আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের আইকনকে বিয়ে করতে পারলেও পলিটিক্যাল ফ্যাসিবাদের কবর এখনো পর্যন্ত কিন্তু রচনা হয় নাই, এবং কালচারাল ফ্যাসিস্টের কবর রচনা হয় নাই। এখনো তারা বহাল তবিয়তে আছে। সুতরাং আমাদের যুদ্ধ শেষ হয় নাই, এই যুদ্ধ চলবে। তবে আমরা কোন সহিংস কর্মকাণ্ড করতে চাই না। আমরা শান্তিপূর্ণভাবে যারা এই দেশের মানুষের অধিকারের বিরুদ্ধে বিগত কয়েক দশক ধরে খেলতামাশা করেছে এবং বিভিন্ন রকমের বয়ান উৎপাদন করে এই দেশের সিংহভাগ ইসলামপন্থী জনতাকে জঙ্গি গোষ্ঠী হিসেবে চিত্রায়িত করার অপচেষ্টা চালিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। তবে আমাদের সেই লড়াই হবে শান্তিপূর্ণ লড়াই, সেই লড়াই হবে জনতার লড়াই। আল্লাহর শক্তির উপরে ভরসা করে আমরা এই দেশের জনগণকে নিয়ে, ইসলামপন্থী তৌহিদি জনতাকে নিয়ে এই কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে তাদেরকে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে সাবধান করতে চাই, এবং যেই সমস্ত রাজনৈতিক শক্তিগুলি আজকে তাদের পৃষ্ঠপোষকতা করছে আপনাদেরকেও আমরা স্মরণ করে দিতে চাই। সেদিন আপনারা ভুলে যাবেন না,
আপনাদের যেই পলিটিক্যাল আইকন তাকে দুর্নীতির বরপুত্র হিসেবে কারা চিহ্নিত করেছিল মনে রাখবেন। আপনাদের প্রিয় নেত্রীকে কারা সেদিন বিভিন্নভাবে ব্যঙ্গভাবে মিডিয়ার মাধ্যমে দেশের জনগণের কাছে হ্যাঁ প্রতিপন্ন করেছিল, এগুলি মনে রাখার জন্য আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি। সুতরাং আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় বলি, এই অপগোষ্ঠী যারা সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে এই দেশে, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা না নিয়ে এই দেশের 5 আগস্টের জুলাই বিপ্লবের পক্ষে যেই শক্তি কাজ করেছিল, তাদের যেই মিডিয়া, আপনারা ন্যাক্কারজনক ভাবে সেই মিডিয়ার উপরে নগ্ন হস্তক্ষেপ চালিয়েছেন শেখ হাসিনার মতো। আমরা আশা করি নাই শেখ হাসিনা যেভাবে বিনা নোটিশে সেদিন শাপলা চত্বরের লাইভ প্রোগ্রাম কভার করার কারণে নয়া দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশনকে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছিল, আপনারা আবার সেই ফ্যাসিস্টের পদাঙ্ক অনুসরণ করে এই জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার, এই দেশের স্বাধীনতাকামী শক্তির পক্ষে, অখণ্ডতার পক্ষে যারা বারবার কথা বলে যায়, যারা ন্যারেটিভ উৎপাদন করেছে, যারা পলিটিক্যাল বয়ান তৈরি করেছে, তাদের মিডিয়ার উপরে আপনাদের নগ্ন হস্ত প্রসারিত হয়েছে। আমরা সাবধান করি এবং অবিলম্বে তাদের এই নিষেধাজ্ঞাকে ক্যান্সেল করে, প্রত্যাহার করে আবারও সেই শক্তির অভ্যুত্থানের পক্ষের শক্তির গণমাধ্যমকে আবারও আপনারা অবিলম্বে প্রচারে আসার জন্য সুযোগ করে দেন। না হলে কিন্তু এই দেশের জনগণ আপনাদের বিরুদ্ধে ফুঁসে উঠবে, আপনারা কিন্তু পালাবার পথও কিন্তু পাবেন না। আমরা আমাদের এই পলিটিক্যাল ফ্যাসিবাদের যেই সমস্ত অনুষঙ্গগুলো আমাদের দেশের বিভিন্ন অর্গানে এখনো পর্যন্ত বহাল তবিয়তে বসা আছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ পূর্বক আগামী নির্বাচনকে যদি আপনারা সুষ্ঠু করতে চান, যদি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণে, আপনাদের তথাকথিত গণতান্ত্রিক উত্তরণের পথ যদি আপনারা মসৃণ করতে চান, তাহলে আপনারা এই সমস্ত ফ্যাসিবাদের দোষরদেরকে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে থাকা তাদেরকে আপনারা চিহ্নিত করুন, এদেরকে সেখান থেকে অপসারণ করুন। এবং যারা কালচারাল ফ্যাসিস্ট হিসেবে পলিটিক্যাল ফ্যাসিবাদের যারা বয়ান তৈরি করেছে বিগত দিনে, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন, তাদেরকে আপনারা বিচারের মুখোমুখি আনুন। তারা যে অপসাংবাদিকতা করেছে, তাদের বিরুদ্ধে মামলা করে বিচারের মুখোমুখি তাদের করতে হবে। এই দাবিগুলি আমরা রাখলাম। আমাদের লড়াই তাদেরকে পরাজিত করা পর্যন্ত, সাংস্কৃতিকভাবে ইসলামকে, এদেশের সিংহভাগ জনগোষ্ঠীর চেতনাকে প্রতিনিধিত্বকারী সাংস্কৃতিক গোষ্ঠীর বিজয় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।